হ্যালো বন্ধুরা, আমি লাবণী আক্তার। আমি বাংলাদেশের একজন মেয়ে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে গল্পটি বলার জন্য উপস্থিত হয়েছি, সেই গল্পটি আমার বাস্তব জীবনের একটি গল্প। যদিও গোপনীয়তা রক্ষা করার জন্য এখানে আমি আমার ছদ্মনাম ব্যবহার করেছি। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে আসি। বন্ধুরা, আমার বয়স যখন 15, তখন আমার বাবা মা 32 বছর বয়সী এক ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। যদিও তখন আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে খুব একটা আগ্রহ ছিলাম না, তারপরেও বাবা মায়ের মন রক্ষা করতে আমাকে শেষ পর্যন্ত বিয়েতে রাজি হতেই হলো। চোখের মধ্যে অনেক স্বপ্ন ছিল, মনে অনেক আশা ছিল, পড়ালেখা করে অনেক ভালো করব, চাকরি বাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু সেই স্বপ্নই রয়ে গেল। মাত্র 15 বছর বয়সে স্বামীর সংসারে গিয়ে ঘর বাঁধতে হলো আমাকে। যাই হোক বন্ধুরা, বিয়ের পর আমি এবং আমার স্বামীর মধ্যে ভালোই চলছে। আমরা খুব হ্যাপি ছিলাম। আমার স্বামীও খুব হ্যান্ডসাম ছিলেন। স্বামী হিসেবে তাকে পেয়ে সত্যি আমি খুব গর্বিত ছিলাম। আমার স্বামী আমার প্রতি অনেক কেয়ার করত। যদিও তার বয়স আমার তুলনায় একটু বেশি ছিল, তারপরও সে আমাকে অসম্ভব ভালোবাসত। এইভাবে আমাদের মধ্যে সুখ দুঃখ মিলে আমাদের দাম্পত্যময় জীবন প্রায় 7 বছর অতিবাহিত হয়ে গেল। বন্ধুরা, আমরা সকল দিকে থেকে সুখে ছিলাম, কিন্তু একটা দিক দিয়ে আমরা অসুখী ছিলাম। আর তা হলো, আমাদের বিয়ের 7 বছর হয়ে গেল, কিন্তু আমি এখনও মা ডাক শুনতে পারি নাই, অর্থাৎ আমাদের কোনো সন্তান হচ্ছিল না। এই নিয়ে আমি এবং আমার স্বামী দুজনেই মোটামুটি দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু কেউ কাউকে বুঝতে দিতাম না। বন্ধুরা, আমার বিয়ের 7 বছর পর আমার জীবনে এরকম কিছু ঘটবে তা আমি কল্পনাও করতে পারি নাই। আমার স্বামী একদিন অফিস থেকে খুব মন খারাপ করে চলে আসলেন। আমি বললাম, কি হয়েছে তোমার? সে কোনো কিছুই বলল না। মন খারাপ করে সরাসরি তিনি গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লেন। আমি ভাবলাম হয়তো তার মন খারাপ, যে কারণে উনি ঘুমিয়ে পড়লেন। আমি বিষয়টাকে তেমন কিছু মনে করলাম না। এরপর থেকেই বন্ধুরা, আমার স্বামী আমার সাথে কেমন জানি অন্যরকম ব্যবহার করে, যা আমি তার কাছ থেকে কখনো আশা করি নাই। আমি অনুভব করতে পারলাম ধীরে ধীরে আমার প্রতি তার ভালোবাসা, মায়া, মমতা সব কিছুই আস্তে আস্তে কমতে শুরু করল। আমি জানি না আমার স্বামীর কি হয়েছে। আমাকে সে ইদারিং খুব একটা বেশি দেখতে পারে না। আমাকে সে একেবারেই সহ্য করতে পারে না। আমি বুঝতে পারছি না তার সমস্যা কোথায়। বন্ধুরা, আমি আমার স্বামীর পরিচয় দিতে দেরি করে ফেলেছি। আমার স্বামীর নাম অজয় মণ্ডল। আমার স্বামী একটি বড় ব্যাংকের ম্যানেজার। বেশিরভাগ সময় তো কাটে তার অফিস নিয়ে। যতটুকু সময় পেত ততটুকু সময় আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করত। কিন্তু আমার স্বামী হঠাৎ এই পরিবর্তন হয়ে গেল, আমি বাঁচতে পারছিলাম না। আমার প্রবলেমটা কোথায়? তাহলে প্রবলেমটা কি আমার নিজেরই নাকি আমার স্বামীর? আমি খুব দ্বিধায় দ্বন্দ্বে পড়ে গেলাম। কি হয়েছে আমার স্বামীর? কেনই বা আমার স্বামী আমার সাথে এরকম ধরনের অদ্ভুত আচরণ করছে? আমি তো আমার স্বামীকে কখনো কোনোভাবেই কষ্ট দেইনি। মনে মনে ভাবতে লাগলাম, আমার স্বামীর সমস্যাটা কোথায় তা আমাকে জানতেই হবেই। এই চিন্তা ভাবনায় আমার স্বামী রাতে অফিস থেকে বাসায় ফিরে আসলে তাকে খাওয়া দাওয়া করিয়ে একসাথে শুয়ে সুন্দর করে জিজ্ঞেস করলাম, কি গো, কি হয়েছে তোমার? ইদানিং দেখছি তুমি আমার সাথে একটু ভিন্ন রকম আচরণ করছো, কেমন জানি হয়ে গেছো তুমি, ব্যাপারটা কি? এর কারণটা কি? তুমি কি একটু বলবা আমায়? আমার প্রশ্নে উত্তরে প্রথমে কিছুক্ষণ চুপ রইল। তারপর আমার স্বামী অজয় মণ্ডল আমাকে বলল, দেখো লাবণী, আমার মাইন্ড খুবই খারাপ। কারণ তোমাকে বিয়ে করেছি প্রায় 7 বছর হয়ে গেছে, এখন পরন্তু বাবা ডাক শুনতে পারি নাই। মেন্টালিটি আমার এই জন্য খুবই খারাপ, যে কারণেই আমি একলা একলা থাকতে এবং নিব্বে থাকতে পছন্দ করি। লাবণী, আমি এমন একটা পর্যায়ে আছি যেখানে না পারছি তোমাকে কিছু বলতে, না পারছি বিকল্প কোনো কিছু করতে। কিন্তু আমার তো ভবিষ্যৎ প্রজন্ম দরকার লাবণী, আমি তোমাকে কিভাবে বুঝাবো? এই মুহূর্তে আমার অনেক অনেক ইচ্ছা বাবা ডাক শুনতে। লাবণী, আমি জানি না সমস্যাটা কার, তোমার না আমার। আমি বললাম, ওগো আমার প্রাণের স্বামী, তোমার যদি কোনো ডাউট থাকে তাহলে চলো আমরা পরীক্ষা করে দেখি, তাহলেই তো বোঝা যাবে সমস্যাটা কার, তোমার না আমার। আমার কথা শুনে আমার স্বামী অজয় মণ্ডল আমাকে বলল, হ্যাঁ তাই মনে হয় বেটার হবে। তাহলে চলো আমরা আগামীকালকে ডাক্তারের কাছে পরীক্ষা করে দেখি সমস্যাটা কার। তারপর বন্ধুরা, আমার স্বামীর কথা অনুযায়ী আমি এবং আমার স্বামী মিলে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমরা চলে গেলাম। ডাক্তার সাহেব আমাদের দুজনকে দেখে পরীক্ষা দিলেন।
প্রথমে আমার স্বামীর পরীক্ষা, তারপর আমার পরীক্ষা করলেন। আর এদিকে আমরা পরীক্ষার রিপোর্টের জন্য বসে অপেক্ষা করছি। প্রথম দিন ডাক্তার বাবু আমাকে এবং আমার স্বামীকে খুব নরমাল পরীক্ষা দিয়েছিলেন এবং সেখানে আমাদের কারো সমস্যা ধরা পড়ে নাই। তাই ডাক্তার সাহেব বলেছিলেন, আজকে আমি প্রাথমিক চিকিৎসা করেছি, আর যদি তাতে কিছু না হয় তাহলে আপনারা 1 সপ্তাহে পরে আসবেন, আপনাদেরকে আমি খুব ভালো করে চেক আপ করে দেখব। তবে আমার দীর্ঘ বিশ্বাস, আপনাদের এই পরিমাণ ওষুধ খেলেই আশা করি আপনাদের সমস্যা দূর হয়ে যাবে। ডাক্তার বাবুর কথা শুনে আমি মনে মনে অনেকটা সাহস পেলাম আর মনে মনে ভাবলাম, হয়তো ডাক্তার বাবুর চিকিৎসায় আমাদের উদ্দেশ্য সফল হয়েও যেতেও পারে। আমি এবং আমার স্বামী মিলে ওই ডাক্তার বাবুর পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে শুরু করলাম। কিন্তু সপ্তাহ খানিক সেবন করার পর আমরা দুজনেই আবার ডাক্তার বাবুর কাছে গেলাম। ডাক্তার বাবু আমাদেরকে আরও কিছু ওষুধ দিয়ে বললেন, আপনারা 1 মাস পরে যোগাযোগ করবেন, আপনাদের সমস্যার সমাধান হয়েছে কিনা তা আমি 1 মাস পর বুঝতে পারব। তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা নিয়মিত ওষুধগুলো খেয়ে যাবেন। আমি বললাম, ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি কোনো টেনশন করবেন না, আমি এবং আমার স্বামী মিলে নিয়মিত ওষুধগুলো খেয়ে যাবা। তারপর বন্ধুরা ডাক্তার সাহেবের কাছ থেকে আমরা বিদায় নিয়ে চলে আসলাম। তারপর আমরা দীর্ঘ 1 মাস দুজন মিলে নিয়মিত ওষুধগুলো খেলাম। ওষুধগুলো খাওয়ার পর আমি এবং আমার স্বামী দুজনে মিলে পুনরায় ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সাহেব আমাদের পরীক্ষা নিরীক্ষা করে বললেন, আপনাদেরকে ইতিপূর্বে প্রাথমিক একটা পরীক্ষা করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এরকম পরীক্ষায় কিছু হবে না। আপনাদের দুজনকে আরও ভালো করে পরীক্ষা করতে হবে। আমি বললাম, ডাক্তার সাহেব আপনার যেভাবে ইচ্ছা সেভাবে পরীক্ষা করেন, তবে পরীক্ষার আউটপুটটা যেন ভালো হয়। ডাক্তার সাহেব বুঝতেই তো পারছেন, আমাদের এই সমস্যার কারণে আমাদের দুজনের মনের ভিতরে গন্ডগোল চলতেছে। আমার স্বামী আমাকে রেখে বিকল্প কিছু ভাবছে, অর্থাৎ ডাক্তার সাহেব আমার যদি বাবু না হয় তাহলে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলবে। ডাক্তার সাহেব প্লিজ আমাকে একটু ভালো করে চেক করুন, দেখুন আমার কোনো সমস্যা আছে কিনা। প্লিজ ডাক্তার সাহেব, আমি সতীনের সংসার করতে পারবো না, আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। ডাক্তার সাহেব আমার কথা শুনে বললেন, ঠিক আছে মিস লাবণী, তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমাকে যথাসাধ্য চেষ্টা করব খুব ভালো একটা চিকিৎসা দিতে। যাই হোক বন্ধুরা, তারপর ডাক্তার সাহেব প্রথমে আমার স্বামীকে খুব ভালো করে পরীক্ষা করলেন। তারপর আমার পরীক্ষার সিরিয়াল। ডাক্তার সাহেব আমাকে পরীক্ষা করার প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে বললেন, একটু বেশি বেশি করে পানি খাবেন যাতে আমার পরীক্ষা করতে সুবিধা হয়। আপনাকে প্রথমে আলতা করতে হবে, তারপর বাকি পরীক্ষাগুলো করতে হবে। আমি বললাম, ঠিক আছে ডাক্তার সাহেব, আমি পানি খেয়ে পরীক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিছুক্ষণ পর আমাকে ডাক্তার সাহেব ডাকলেন পরীক্ষার রুমে যাওয়ার জন্য। তারপর পরীক্ষার রুমে আমি গেলাম। ডাক্তার সাহেব আমাকে বললেন, এই নিন, এই ড্রেসটা পরে নিন। আপনাকে ইতিপূর্বে প্রাথমিক পরীক্ষা করেছিলাম, আজকে আপনাকে খুব ভালো করে চেক আপ করে দেখব আপনার সমস্যাটা কোথায়। প্রথমে ডাক্তার সাহেব আমাকে আলট্রা পরীক্ষা করেন, তারপর আমাকে জিজ্ঞেস করলেন, মুখ হ্যাঁ করো। ডাক্তার সাহেব আমার চোখ দেখলেন, এভাবে অনেকক্ষণ আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছিলেন। হঠাৎ ডাক্তার সাহেব আমাকে বললেন, আপনাকে এভাবে পরীক্ষা করলে হবে না, পরীক্ষার মডেলটা একটু ঘোরাতে হবে, আপনি একটু ঘুরেন দেখি। তারপর আমি ডাক্তার সাহেবের কথা অনুযায়ী একটু ঘুরলাম। ডাক্তার সাহেব আমাকে যতটুকু পরীক্ষা করার ঠিক ততটুকুই পরীক্ষা করেছিলেন, কিন্তু ডাক্তার সাহেবের পরীক্ষাটা আমার কাছে মনে হয়েছিল একটু ভিন্ন রকম ছিল। আমি বারবার ডাক্তার সাহেবকে বলছিলাম, ডাক্তার সাহেব আপনি আমাকে এভাবে পরীক্ষা করছেন কেন? তখন ডাক্তার সাহেব আমাকে বললেন, মিস লাবণী, তোমাকে যেভাবে পরীক্ষা করার কথা আমি ঠিক সেভাবেই পরীক্ষা করছি, তুমি কোনো চিন্তা করো না, তোমার পরীক্ষা আমি খুব ভালো করেই করব, তোমার রোগ তো নির্ণয় করতে হবে নাকি? তখন আমি ডাক্তার সাহেবকে বলেছিলাম, ডাক্তার সাহেব আপনি আমাকে যেভাবে পরীক্ষা করছেন তাতে আমি কিছুটা আনইজি ফিল করছি। তখন ডাক্তার সাহেব আমাকে বললেন, মিস লাবণী, ডাক্তারদের কাছে কোনো কিছুই গোপন রাখতে নেই, ডাক্তাররা হচ্ছে তোমার বাবার সমতুল্য, ডাক্তারদের কাছে তুমি সবসময় বিস্তারিত বলার চেষ্টা করবে, তাহলে ডাক্তাররা তোমার সঠিক রোগটা নির্ণয় করতে পারবে এবং তুমি উপযুক্ত একটা চিকিৎসা পাবে, বুঝতে পেরেছ মিস লাবণী? আমি বললাম, জি স্যার। তারপর বন্ধুরা ডাক্তার সাহেব আমাকে বলল, যান যান, আপনি গিয়ে ওই বেডে শুয়ে পড়ুন। ডাক্তার সাহেবের কথাই আমি ওই বেডে গিয়ে শুয়ে পড়লাম।
অতঃপর ডাক্তার সাহেব তার মতো করে আমাকে পরীক্ষা করছিলেন। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব আমাকে বললেন, দেখুন মিস লাবণী, আমি আপনাকে এবং আপনার স্বামীকে খুব ভালো করে পরীক্ষা করে দেখেছি, কিন্তু আপনার স্বামীর সমস্যা আছে, বাট আপনার কোনো সমস্যা নেই। আপনার স্বামীর ধারা হয়তো আপনার এরকম উদ্দেশ্য আর সফল হবে না, এই জন্য আপনাকে বিকল্প কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে, তাহলে কেবল আপনার উদ্দেশ্য সফল হবে। আমি বললাম, ডাক্তার সাহেব, বিকল্প কিসের চিন্তা ভাবনা? তখন ডাক্তার সাহেব আমাকে বলল, আমাদের কাছে বিকল্প কিছু সিস্টেম রয়েছে, তবে তুমি যদি সম্মতি দাও তাহলে আমরা সেটার জন্য চেষ্টা করব। সাধারণত আমরা সবাই ওই সিস্টেমের কথা বলি না, যাদের খুব জরুরি প্রয়োজন তাদেরকে আমরা বলি। তারপর ডাক্তার সাহেব আমাকে বললেন, মিসেস লাবণী, আপনার কি বাবু লাগবেই? আমি বললাম, ডাক্তার সাহেব, একটা বাবুর জন্য আমার সংসারটা ভেঙে যাচ্ছে, আপনি যে কোনো মূল্যে একটা বাবুর ব্যবস্থা করে দিন। তখন ডাক্তার সাহেব আমাকে বললেন, মিস লাবণী শান্ত হন, দেখি আপনার জন্য আমি কি করতে পারি। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব আমাকে উদ্দেশ্য করে বললেন, লাবণী, তোমার যদি বাবুর বিশেষ প্রয়োজন হয় তাহলে আমি যা বলি তোমাকে তাই করতে হবে। তুমি কি আমার শর্তে রাজি? আমি বললাম, জি ডাক্তার সাহেব, আপনার যে কোনো শর্তে আমি রাজি। তারপর ডাক্তার সাহেব আমাকে বললেন, আমি যদি বলি আপনি আমার সাথে একটি জায়গায় যেতে হবে, তাহলে কি যাবেন? যদি যান তাহলে আপনার উদ্দেশ্য সফল হবে, তা না হলে সম্ভব না। আমি বললাম, ডাক্তার সাহেব, আমি রাজি, আপনি আমাকে নিয়ে চলুন, কোথায় নিয়ে যাবেন? তারপর বন্ধুরা, ডাক্তার সাহেব আমাকে একটি রুমে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর এমন একটি ট্রিটমেন্ট করেছিল যে ট্রিটমেন্টের বিনিময়ে আমার উদ্দেশ্য সফল হয়েছিল। এভাবে বন্ধুরা একবার দুইবার নয়, 4 বার আমার উদ্দেশ্য সফল হতে করতে সক্ষম হয়েছিল। এখন বন্ধুরা, আমি আমার স্বামীর সংসার নিয়ে খুব সুখে আছি। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা অনেক সময় আমাদের মতো মেয়েদেরকে ভুল বুঝো। সন্তান না হওয়ায় বিকল্প চিন্তা ভাবনা করো, পরীক্ষা নিরীক্ষা করেও দেখো না কার সমস্যা। সমস্যা থাকে তোমাদের, কিন্তু এর দায়ভার পড়ে আমাদের উপরে, কিন্তু সেটা ঠিক না। মেডিকেল সায়েন্স অনুযায়ী সন্তান জন্মদানে মায়ের ভূমিকা 0% আর পিতার ভূমিকা 100%। এর দায় যদি তোমরা আমাদের মতো মেয়েদের উপর ছেড়ে দাও তাহলে আমাদের সমাজে আমার মতো এরকম ধরনের ভুল সবাই করবে, তাদের সংসার বাঁচানোর জন্য, তাদের নিজেদের ইমেজ ধরে রাখার জন্য তারা এরকম ধরনের ভুল করেই যাবে। সম্মানিত বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা যারা আমার মতো এরকম ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারা কোনো কিছু করার আগে খুব ভালো করে বুঝে শুনে অনেক চিন্তা ভাবনা করে কোনো কিছু করবেন, যাতে ভবিষ্যতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হতে হয়। আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।